তামান্না ভাটিয়া অভিনীত সেরা সাসপেন্স থ্রিলার মুভি এটি। একটি মেয়ে নিজের কুকর্ম লুকাতে কি কি করতে পারে এবং কত নিচে নামতে পারে আর কত ধরনের ষড়যন্ত্র করতে পারে তাই দেখানো হয়েছে এই মুভিতে। এই মুভিটি এতই জনপ্রিয়তা পায় যে এটির উপর কয়েকটি হিন্দি মুভিও বানানো হয়েছে। তবে আজ আসুন আমরা মূল মুভিটির কাহিনী জেনে আসি, যার নাম মায়েস্ট্রো। গল্পের শুরুতেই আমরা একটা বাঁধাকপির ক্ষেত দেখতে পাই। এই ক্ষেতের মালিক অনেক রেগে ছিল, কারণ একটি খরগোশ এসে প্রতিদিন তার সব বাঁধাকপি খেয়ে যাচ্ছিল। এর সাথে তার ক্ষেতের ফসল সব নষ্ট করে দিচ্ছিল। ক্ষেতের মালিক তখন রেগে যে বন্দুক হাতে তুলে নেয় আর ওই খরগোশটিকে খুঁজতে লাগে। তাকে দেখে মনে হয় আজ সে এই খরগোশটিকে মেরেই ফেলবে। তো খরগোশ তার ক্ষেতের বাঁধাকপি খাচ্ছিল, আর এদিকে সেই লোক বন্দুক হাতে ওই খরগোশটিকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিল। তবে সে পাচ্ছিল না কোথাও। আর এর মধ্যেই লোকটি হঠাৎ একটু শব্দ করায় খরগোশটি সতর্ক হয়ে যায়, আর সাথে সাথেই ওই খরগোশটি পালানো শুরু করে। এরপর দেখা যায় খরগোশ দৌড়াতে দৌড়াতে রাস্তার কাছে চলে আসে। তখন লোকটি খরগোশের দিকে নিরিখ করে গুলি ছোড়ে, আর এখানেই দৃশ্য পরিবর্তন হয়। পরের দৃশ্যে আমরা আমাদের গল্পের নায়ককে দেখতে পাই, যার নাম আরুণ। আরুণ একজন পিয়ানো বাদক। সে বেশ ভালো পিয়ানো বাজায়, আর সে এটিকেই তার ক্যারিয়ার বানাতে চায়। আরুণ তার পিয়ানোতে সুর তোলার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে ঠিকভাবে সুরই তুলতে পারছিল না, কারণ তার পিয়ানোটি অনেক খারাপ হয়ে গেছে। এতে কোনোভাবেই ভালো সুর তোলা যাচ্ছে না। আর এখানে আমরা আরুণ সম্পর্কে একটা গোপন তথ্য জানতে পারি। আরুণ আসলে বাইরের দুনিয়ার সবার সামনে অন্ধ হওয়ার নাটক করে, তবে সে বাস্তবে খুব ভালোভাবে চোখে দেখতে পায়। সে আসলে চোখে লেন্স লাগায় আর এভাবেই অন্ধ হওয়ার নাটক করে। এমনটা করার পেছনে একটা কারণ আছে। কারণটা আরুণ আমাদের বলে যে অন্ধ হওয়ার যেমন অসুবিধা আছে তেমন কিছু সুবিধাও আছে। চোখে কিছু না দেখার কারণে তার ফোকাস পিয়ানো বাজানো ছাড়া আর অন্য কোনো দিকে যাবে না। তাই আরুণ ইচ্ছা করেই লেন্স লাগিয়ে অন্ধ সাজে, আর এতে করে মানুষের সিম্প্যাথিও পাওয়া যায়। যাই হোক, এরপর সে বাড়ির বাইরে আসলে টিঙ্কু নামের একটা দুষ্টু ছেলে গাছের সাথে দড়ি বেঁধে আরুণকে ফেলে দেওয়ার চেষ্টা করে। দড়ির সাথে পা লেগে আরুণ প্রায় পড়েই যাচ্ছিল। তখন সেই টিঙ্কু বলে, আরে আরুণ ভাইয়া, কেউ মনে হয় গাছের সাথে দড়ি বেঁধে রেখে গেছে। কিন্তু আরুণ তো জানে যে এটা টিঙ্কুর কাজ। তখন টিঙ্কু আরুণকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ? আরুণ বলে অটো স্ট্যান্ডে। টিঙ্কু তখন বলে যে তুমি আমাকে 10 টাকা দাও, আমি তোমার জন্য অটো ডেকে আনছি। এই টিঙ্কু ছেলেটা খুবই ধান্দাবাজ। সে সবার সাথেই এই সব করে বেড়ায়, আর বেশ পাজি আর দুষ্টুও। যাই হোক, তো তখন আরুণ টিঙ্কুকে ধরে আর বলে যে কারোর সাথে এরপর আর মিথ্যা কথা বলবে না বলো। আমি জানি যে এই কাজটা কিন্তু তুমিই করেছো, তুমিই আমাকে দড়ি বেঁধে ফেলে দিতে চেয়েছিলে। যাই হোক, এরপর আরুণ ওই ছেলেটিকে ছেড়ে দেয় আর নিজের মতো হাঁটতে শুরু করে। পথের মধ্যেই এক অন্ধ লোকের সাথে আরুণের ধাক্কা লাগে। অন্ধ লোকটি আরুণকে অনুরোধ করে যে তাকে যেন সে অটো স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেয়। আরুণ তখন ওই লোকটিকে নিয়েই যেতে থাকে। আরুণ আসলে প্রতিদিন এই পথ দিয়ে চলতে চলতে তার প্রত্যেকটা পথই পরিচিত। সে চোখে লেন্স লাগিয়ে অন্ধ হয়ে থাকলেও সে রাস্তাগুলো ভালোই চেনে। তবে সেখানে এক জায়গায় আজ ড্রেনের কাজ হচ্ছিল, আর এটা আরুণ না জানার কারণে আরুণ আর সেই অন্ধ লোক ওই ড্রেনের মধ্যেই পড়ে যাচ্ছিল। তখনই সেখানে কাজ করা লোকেরা তাদের সাবধান করে দেয়। এরপরে আরুণ সেই লোককে অটো স্ট্যান্ডে পৌঁছে দেয়। অন্ধ লোকটি তখন আরুণকে ধন্যবাদ জানায় তাকে এতটা হেল্প করার জন্য। তখন আরুণ বলে যে আমিও একজন অন্ধ। ওই লোকটি তখন বলে আজ তো অদ্ভুত ঘটনা ঘটলো, একজন অন্ধ আর একজন অন্ধ লোককে সাহায্য করলো। তো এরপর আরুণ এক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকানে আসে। সেই দোকানের লোক আরুণকে দেখে অনেক খুশি হয়। সেই লোকের নাম হলো সুব্রামানিয়াম। তো সুব্রামানিয়াম আরুণকে বলে যে কিছু লোক তার কাছে একজন ভালো পিয়ানো টিচার খুঁজছে, তুমি কি তাদের শেখাতে পারবে? তখন আরুণ সুব্রামানিয়ামকে বলে যে আমি এখন শেখাতে পারবো না, কারণ এটি অত্যন্ত ঝামেলার কাজ। এরপর আরুণ সুব্রামানিয়ামকে বলে যে তার পিয়ানোটা আবারও খারাপ হয়ে গেছে, তার একটা পিয়ানো লাগবে। পিয়ানোটা সেকেন্ড হ্যান্ড হলেও হবে। আসলে 2 মাস পর আমার একটা কম্পিটিশন আছে, তাই আমি এখন পুরো মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে চাই। সুব্রামানিয়াম তখন বলে যে এখন তো অমন পিয়ানো আমার কাছে নেই, একটা ছিল তাও বিক্রি হয়ে গেছে। তবে আমি যদি তেমন পিয়ানোর সন্ধান আবারও পাই তাহলে তোমাকে অবশ্যই বলবো। এরপরে আরুণ সেখান থেকে বের হয়ে যায়। তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা মিস্টার মোহানকে দেখতে পাই। মিস্টার মোহান এই গুজরাট ইন্ডাস্ট্রির একজন অনেক পপুলার নায়ক ছিলেন, কিন্তু বর্তমানে তার তেমন পপুলারিটি নেই।
তাই সে রিয়েল এস্টেটের ব্যবসা করে। আর তার ওয়াইফও একজন স্টার ছিল, কিন্তু সে মারা গিয়েছেন অনেক বছর আগে। আর এখন সে দ্বিতীয় বিয়ে করেছেন, তার চেয়ে বয়সে অনেক ছোট এক মেয়েকে। যাই হোক, তো দেখা যায় সে গিভ লাইফ নামক একটা এনজিওর অনুষ্ঠানে এসেছে। তার মেয়ে পবিত্রা এই এনজিওর একজন সদস্য। আর এটা ছিল অর্গান ডোনেটের একটা সংস্থা। কেউ মারা গেলে তার স্ব ইচ্ছায় সে তার অর্গানগুলো এখানে ডোনেট করে দিতে পারে, যাতে সেগুলো অন্য কারো কাজে লাগে। যাই হোক, তো মোহান তার মেয়ের রিকোয়েস্টে এখানে এসেছে, আর তার সাথে তার ওয়াইফ সিমরানকেও এনেছে। আর আগেই তো বলেছি সিমরান তার থেকে বয়সে অনেক ছোট। তো দেখা যায় তারা দুজন মিলে এই এনজিওর ভিতরে প্রবেশ করে। এরপর সেই অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য দেওয়ার জন্য মিস্টার মোহান বাবুকে ডাকা হয়, যেখানে মিস্টার মোহান বলে যে আমি এখানে এসেছি আমার মেয়ে পবিত্রার জন্য। সে বলে যারা সিনেমায় অভিনয় করে তারা হিরো নয়, বরং যারা মানুষের সাহায্য করে তারাই প্রকৃত হিরো। আর এজন্যই আমি এখানে এসেছি, কারণ আমি আমার মেয়ের চোখে হিরো হতে চাই। তো এরপর মোহান বলে এই সংস্থাটি আসলে অনেক ভালো কাজ করছে। মিস্টার মোহান সেই সংস্থার জন্য অনেক শুভকামনা জানায়। আরো বলে যে এই সংস্থাতেই সে এবং তার ওয়াইফ তাদের অর্গান ডোনেট করবে। এই বলে সে সবাইকে আশ্বাস দেয়। এরপরে তারা সেখান থেকে চলে যায়। মিস্টার মোহান বাড়িতে বসে তার পুরনো দিনের গানগুলোই ইউটিউবে শুনছিল, আর সিমরান তার জন্য খাবার রান্না করছিল। তখনই মোহানের মেয়ে পবিত্রা তার বাবাকে ভিডিও কল দেয়। আসলে পবিত্রা তার বাবাকে সরি বলে, কারণ সে আজ তাদের এনজিওর অনুষ্ঠানে আসতে পারেনি। তার এক্সাম চলছে, তাই তার ইচ্ছা থাকলেও সে আসতে পারেনি। তখন মোহান তাকে বলে কোনো ব্যাপার না মা। তো মোহানের পর পবিত্রাকে জিজ্ঞেস করে যে তোমার পরীক্ষা কেমন হচ্ছে সেটা আগে বলো। পবিত্রা উত্তর দেয় যে তার পরীক্ষা বেশ ভালোই হচ্ছে। এরপরে মোহান পবিত্রাকে সিমরানের সাথে কথা বলিয়ে দেয়। পবিত্রা সিমরানকে জিজ্ঞেস করে যে আমার বাবা সারাদিন কি করে আন্টি? তখন সিমরান বলে যে তোমার বাবা সারাদিন তার পুরনো গানগুলোই শোনে, তুমি তাকে নিয়ে এত চিন্তা করো না, আমি আছি তো তাকে দেখে রাখার জন্য। এরপরে পবিত্রা ফোন রেখে দেয়। সিমরান তখন মোহানকে জিজ্ঞেস করে যে পবিত্রা আমার সাথে কেমন একটু অপরিচিতর মতো ব্যবহার করে কেন? আমাদের বিয়ে হয়েছে 2 বছর, সে এখনো আমাকে আন্টি বলেই ডাকে, এটা আমার একদমই ভালো লাগে না। তো মোহান তাকে বলে যে ওকে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। এরপরে সিমরান খাবার বানাতে থাকে আর মোহান তা ভিডিও করে। সিমরানের রান্না করা দেখে মোহান খুবই খুশি হয় আর সিমরানকে বলে যে আমি তোমার জন্য একটি কুকিং শো অর্গানাইজ করার ব্যবস্থা করব। আমার অনেক পরিচিত ডিরেক্টর আছে। তখনই সিমরান হঠাৎ করে রেগে ওঠে আর প্লেট ভেঙে ফেলে আর তাকে বলে যে তুমি কবে থেকে এই একই কথা বলে যাচ্ছ? তুমি কি আদৌ আমার জন্য কিছু করতে চাও, নাকি আমাকে শুধু ব্যবহারই করে যাচ্ছ? মোহান তো এই দেখে খুবই অবাক হয়ে যায় যে সিমরান এমন কেন করছে। তাই সে সিমরানকে শান্ত হতে বলে আর তখনই সিমরান হেসে দেয় আর বলতে থাকে যে সে আসলে তার অ্যাক্টিং এর অডিশন দিচ্ছে। এরপর সে মোহানকে বলে তোমার এক পরিচিত ডিরেক্টর আছে না, সে নার্স রাধা নামের ওয়েব সিরিজ বানাচ্ছে, সেখানে তুমি আমার নাম বলতে পারো। মোহানও তখন তাকে বলে যে আমি সেই ডিরেক্টরের সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না। তো এখানে তো বোঝাই যাচ্ছে যে সিমরান মোহানকে কেন বিয়ে করেছে, সে তার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাচ্ছে। তো এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে আরুনকে দেখানো হয়। দেখা যায় তাকে সুব্রমণিয়াম ফোন করেছে আর ফোন করে বলে যে তার পরিচিত একজন পিয়ানো বিক্রি করবে, তাই সে আরুনকে তাদের সাথে কথা বলতে যেতে বলে। এরপরে আরুন সেই পিয়ানো দেখতে বের হয়। যে পিয়ানো বিক্রি করবে তার নাম হলো সোফি। তার বাবার একটি রেস্টুরেন্টও আছে। তো সোফি আরুনকে ফোন করে আর বলে আমি সাদা আর পিঙ্ক কালারের ড্রেস পরে আছি। এই শুনে আরুন বলে যে দারুণ কালার কম্বিনেশন ম্যাডাম, কিন্তু আমি আপনাকে দেখতে পারবো না, আপনি একটু খেয়াল করুন, আমার হাতে লাঠি আছে। তখন সোফি দেখে যে আরুন আসলে অন্ধ। তখন সোফি আরুনকে সরি বলে আর সে আরুনকে তার বাবার রেস্টুরেন্টে নিয়ে যায়। আরুন তখন সোফিকে জিজ্ঞেস করে যে আপনারা পিয়ানোটা কেন বিক্রি করছেন? সোফি তখন বলে যে পিয়ানোর সাথে সাথে এই রেস্টুরেন্টের বাকি জিনিসপত্রগুলোও বিক্রি করে দিচ্ছি, আমরা এই রেস্টুরেন্টটাকেই আর রাখবো না। আসলে আমার বাবা গত 20 বছর এই রেস্টুরেন্ট চালিয়েছেন, কিন্তু এখন এত কম্পিটিশন আর আশেপাশে এত রেস্টুরেন্ট হয়ে গিয়েছে যে ব্যবসা আর আগের মতো চলছে না। আরুন তখন এসে পিয়ানো বাজাচ্ছিল। তো আরুনের এত সুন্দর পিয়ানো বাজানো শুনে সোফির বাবা সেখানে চলে আসে। সোফির বাবার নাম হলো পেদ্রো। সে এসে আরুনকে তার পরিচয় দেয়
আরুণ তখন পেড্রোকে বলে, এই পিয়ানোটি খুবই ভালো, আপনি কত টাকায় এটিকে বিক্রি করতে চান? পেড্রো তখন বলে যে 80,000 টাকায়। এই কথা শুনে আরুণ বলে যে তার কাছে তো এখন এত টাকা নেই, সে শুধু অনুশীলন করতে চায়। আরুণ তখন পেড্রোকে একটা প্রস্তাব দেয় যে আরুণ এখানে এসে প্রত্যেক দিন পিয়ানো প্র্যাকটিস করবে এবং আরুণের পিয়ানো বাজানো ভালো হলে পেড্রোর কাস্টমারও আরুণের পিয়ানোর সুর শুনে এখানে আসবে। এতে তার প্র্যাকটিসও হবে আর পেড্রোর ব্যবসাও ভালো চলবে। পেড্রো আর সোফি তার এই কথা শুনে অনেক খুশি হয় আর তারাও তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরে সোফি আরুণকে আরুণের বাড়ি পৌঁছে দিতে যায়। যাওয়ার পথে সোফি আরুণকে জিজ্ঞেস করে যে তোমার চোখে কি হয়েছে? তখন আরুণ বলে যে 14 বছর আগে আমার মাথায় ক্রিকেট বল লেগেছিল আর সেই সময় আমার অপটিক নার্ভ নষ্ট হয়ে গিয়েছিল আর তখন থেকেই আমি আর চোখে দেখতে পাই না। সোফির তখন এই কথা শুনে খারাপ লাগে। তো এরপর দেখা যায় সোফি আরুণকে তার বাড়িতে নামিয়ে দেয়। আরুণ উপরে এসেই তাড়াহুড়ো করে তার লেন্স খোলে আর জানালা দিয়ে সোফিকে দেখার চেষ্টা করে, কিন্তু সে সোফিকে ভালো করে দেখার আগেই সোফি সেখান থেকে চলে যায়। আসলে সোফিকে তার অনেক ভালো লেগেছিল, তাই সে তাকে দেখার চেষ্টা করছিল। তো সে যখন জানালা দিয়ে তাকিয়েছিল তখনই সেই এলাকার দুষ্টু বাচ্চা টিঙ্কু তাকে দেখে ফেলে। এর পরের দিন সোফি আরুণকে নিতে আসে। আরুণ তখন তার লেন্স না পরেই সোফির সাথে দেখা করতে চলে আসে, কারণ সে এবার সোফিকে দেখতে চায়। তো নিচে এসে সে সোফিকে সামনাসামনি দেখে আর সোফিকে দেখা মাত্রই তার অনেক ভালো লেগে যায়। সোফি তখন একটু চেক করে যে আরুণ আসলেই অন্ধ কিনা, কিন্তু আরুণ এমন অ্যাক্টিং করে যে সোফি পুরোপুরি বিশ্বাস করে নেয় যে আরুণ আসলেই অন্ধ। তখন সোফি আরুণের চশমাটা নেয় মুছে দেওয়ার জন্য। সেই সময় সোফি দেখে যে আরুণের চোখ তো একদম ঠিকঠাকই মনে হচ্ছে। সে তখন আরুণকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যিই অন্ধ? তোমার চোখ একদম ঠিক কি করে? আরুণ তখন তাকে বলে যে হ্যাঁ, সে অন্ধ, তার শুধু কর্নিয়া নষ্ট হয়ে গেছে, এই জন্য চোখ ঠিক বলেই মনে হয়। এরপরে আরুণ পেড্রোর রেস্টুরেন্টে পিয়ানো বাজাতে থাকে আর সবাই আরুণের পিয়ানো বাজানো অনেক পছন্দ করে আর তাদের রেস্টুরেন্টে কাস্টমারও বাড়তে থাকে। সোফিও এর মধ্যে মনে মনে আরুণকে পছন্দ করতে শুরু করে দেয় আর এরপর থেকে প্রতিদিনই সোফি আরুণকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আসতো, আবার তাদের রেস্টুরেন্টেও নিয়ে আসতো। আরুণ এখন আর তার লেন্স পরে না, কারণ সে সব সময় সোফিকেই দেখতে চাইতো। আর এরপর থেকে দেখা যায় তারা দুজনে অনেক ভালো বন্ধুও হয়ে ওঠে আর একসাথে অনেক জায়গায় ঘোরাঘুরি করে। একদিন রেস্টুরেন্টে আরুণ পিয়ানো বাজাচ্ছিল, তখন মোহন সেখানে আসে আর বসে বসে আরুণের পিয়ানো বাজানো শুনতে থাকে। আরুণের বাজানো সুর মোহনের অনেক ভালো লাগে। তখন মোহন চলে আসে আরুণের সাথে কথা বলতে। আরুণ মোহনকে বলে, আপনি কি নায়ক মোহন? মোহন এই শুনে বলে যে হ্যাঁ, কিন্তু তুমি আমাকে কিভাবে চিনতে পারলে? আরুণ তখন বলে যে আমি আপনার অনেক বড় ফ্যান। মোহন তো এই কথা শুনে অনেক খুশি হয়। এরপরে সোফি আরুণকে বাড়িতে নামিয়ে দেয়। তখন আরুণ উপরে যাচ্ছিল, সেই সময় তার চশমাটা পড়ে যায়। তখন সে দ্রুত তার চশমাটা নিতে আসে। সে এমন স্বাভাবিকভাবে আসে যে মনে হচ্ছিল সে সবকিছু দেখতে পায়। আসলে সে তো সব দেখতেই পেত। আর এই দৃশ্যটাও দেখে ফেলে সেই টিঙ্কু। এরপরে আরুণের সময় বেশ ভালোই কাটছিল। সে রোজ পিয়ানো বাজাতো, আবার সোফির সাথে ঘোরাঘুরিও করত। এরপরে একদিন রেস্টুরেন্টে আবারও মোহন আসে আর আরুণকে তার বাড়িতে ইনভাইট করে, কারণ সে একটা প্রাইভেট কনসার্টের আয়োজন করতে যাচ্ছিল। আসলে মোহন আর সিমরানের ওয়েডিং অ্যানিভার্সারি ছিল, তাই সে আরুণকে তার বাড়িতে পিয়ানো বাজানোর জন্য ডাকে, কারণ সে এভাবে তার স্ত্রীকে সারপ্রাইজ দিতে চায়। তো আরুণও এখানে রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় মোহন তার বাড়িতে বসে তার পুরনো ছবিগুলোই দেখছিল। এক ছবি বারবার দেখায় সিমরান অনেক বিরক্ত হয়ে যায়। তখন মোহন সিমরানকে বলে যে কাল এক জরুরি কাজের জন্য তাকে বেঙ্গালুরুতে যেতে হবে। এই শুনে সিমরান বলে যে কাল তো আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি আর তুমি কালই চলে যাবে, এইটা কেমন কথা? মোহন তখন জানায় যে কাল আসলে শেঠি তাদের কিছু প্রপার্টি দেখাবে, যেগুলো দেখার জন্য তাকে যেতেই হবে, তাই সে চাইলেও কাল থাকতে পারবে না। তবে মোহন জানায় যে সে সন্ধ্যার মধ্যেই চলে আসবে। এই শুনে সিমরান মনে মনে একটু খুশিই হয়, আর সে কেন খুশি হয় সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপরে সোফিকে দেখানো হয় সে আরুণকে তার বাড়িতে ছাড়তে আসে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তখন। তো এত বৃষ্টি হওয়ার ফলে সোফি আর তার বাড়ি যেতে পারে না, আর বৃষ্টিতে তার জামা কাপড়ও একটু ভিজে গিয়েছিল, তাই তার এগুলো চেঞ্জ করা জরুরি।
এজন্য সে আরুনের সাথেই থাকতে লাগে। তখন আরুন সোফির জন্য কফি নিয়ে আসে। সোফির কাছে তখন ওয়াইন ছিল, তাই তারা একসাথে ওয়াইনও খায়। এরপরে তারা অনেক কাছাকাছি চলে আসে। এর পরের দিন আরুন মোহানের বাসায় যায়। সেখানে সে মোহানের বাড়ির কলিং বেল প্রেস করে আর দেখা যায় দরজা খোলে সিমরান। তখন আরুন তাকে বলে যে মোহান স্যার আমাকে প্রাইভেট কনসার্টের জন্যই ডেকেছেন। তখন সিমরান বলে যে মোহান তো এখন বাসায় নেই, সে কিছু প্রপার্টি দেখতে বেঙ্গালুরুতে গিয়েছে, সে আসলে তখন এসো। এই বলে সিমরান আরুনকে চলে যেতে বলে। তখন আরুন বলে যে দেখুন, মোহান স্যার আমাকে অ্যাডভান্স পেমেন্টও দিয়ে দিয়েছেন, সে নিশ্চয়ই তাড়াতাড়ি চলে আসবেন। কিন্তু তখনও সিমরান তাকে ঢুকতে দিতে চাইছিল না। তবে সেই সময় দেখা যায় তার এক বৃদ্ধ প্রতিবেশী দরজা খুলে তাদেরকে দেখতে থাকে। তো সিমরান এই ব্যাপারটা বুঝতে পেরে আরুনকে তাড়াতাড়ি ভেতরে আসতে বলে, না হলে এই নিয়ে বেশি কথা হয়ে যাবে। তো সিমরান তখন আরুনকে জিজ্ঞেস করে যে তুমি কি চোখে দেখতে পাও না? আরুন বলে না ম্যাম, আমি অন্ধ। 14 বছর আগে ক্রিকেট বল লাগার কারণে আমার অপটিক নার্ভ নষ্ট হয়ে গেছে, আর তারপর থেকে আমি আর কিছুই দেখতে পাই না। এরপরে সিমরান মোহানকে ফোন করার নাটক করে, সে ফোন না করেই কথা বলতে লাগে। তো সিমরান আরুনকে বলে যে মোহান 10 মিনিটের মধ্যেই চলে আসবে। এরপরে আরুন পিয়ানোর কাছে বসে আর পিয়ানোতে হাত দিয়েই আরুন পিয়ানোর অনেক প্রশংসা করে আর বলে যে এটি তো অনেক ভালো একটি পিয়ানো। এরপরে আরুন তার পিয়ানো বাজানো শুরু করে। সে পিয়ানো বাজাতে বাজাতে তার সামনে কাউকে পড়ে থাকতে দেখতে পায় এবং তার চারদিকে অনেক রক্ত ছিল। এই দেখে তো আরুন অনেক ঘাবড়ে যায়, কিন্তু সে এরপরও স্বাভাবিক থাকার চেষ্টা করে, সে সবকিছু বোঝার চেষ্টা করে। তো পিয়ানো বাজাতে বাজাতে হঠাৎ করেই সে তার বাজানো বন্ধ করে দেয়। তখন সিমরান আরুনের অনেক প্রশংসা করে আর বলে যে তুমি তো খুব ভালো পিয়ানো বাজাও, কত সুন্দর সুর তুলতে পারো। কিন্তু আরুনের তো এসব কোনো কথাই ভালো লাগছিল না, কারণ তার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল এই সব কিছু দেখে। তো আরুন তখন সিমরানকে বলে যে সে ওয়াশরুমে যেতে চায়। এরপরে সিমরান আরুনকে সাথে নিয়ে ওয়াশরুমের দিকে যায়। ওয়াশরুমে যাওয়ার পথে সিমরান ইচ্ছা করেই সেই লাশের পাশ দিয়েই তাকে নিয়ে যায়, যাতে করে সে বুঝতে পারে যে আরুন কি আসলেই অন্ধ নাকি সে নাটক করছে। তো যাওয়ার পথে আরুন দেখতে পায় যে কেউ একজন মরে পড়ে আছে, কিন্তু এটা কে সেটা সে বুঝতে পারে না, কিন্তু তারপরেও সে একদম নির্বিকার থাকে। এরপর ওয়াশরুমে গিয়ে সে দেখে যে একজন বন্দুক হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে, আর এই লোকের নাম ববি, সে একজন পুলিশ অফিসার। তো আরুন ওয়াশরুমেও একদম স্বাভাবিক থাকার চেষ্টা করে আর সেখান থেকে বের হয়ে আসার পথে দেখে যে সেখানে যে লাশটা পড়েছিল সেটা আর অন্য কারো নয়, মিস্টার মোহানের, এবং তার বুকে গুলি লেগে আছে। এরপরে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মিস্টার মোহান আসলে সিমরানকে সারপ্রাইজ দেওয়ার জন্যই মিথ্যা কথা বলেছিল আর বেঙ্গালুরু যাওয়ার নাটক করেছিল, কিন্তু সে যখন বাড়িতে আসে তখন তো সে নিজেই সারপ্রাইজড হয়ে যায়। সে তার ওয়াইফ সিমরানের সাথে ববিকে দেখতে পায় আর এটা দেখেই তো সে অনেক বেশি রেগে যায়। আর ববি ওই দিন পিস্তল এনেছিল, পিস্তলটা বাইরেই রাখা ছিল, আর রাগের চোটে ববি সেই পিস্তলটা হাতে নিয়ে নেয় আর তাদের দিকে তাক করে। তখনই ববি এসে তার উপর হামলে পড়ে আর তারা দুজন মিলেই মোহানকে মেরে ফেলে। এরপরে দৃশ্য বর্তমানে আসে আর আরুন পিয়ানো বাজাতে থাকে। তখন তো ববি বাইরে বেরিয়ে আসলে সিমরান ববিকে বলে যে আরুন কিছুই দেখতে পায় না, তাই সমস্যা নেই। এরপরে সিমরান আর ববি মিলে মিস্টার মোহানের লাশ একটা সুটকেসে ভরে ফেলে। আরুন এই সব কিছুই দেখছিল, কিন্তু সে না দেখার অভিনয় করে যাচ্ছিল, কারণ সে যদি এখন কিছু বলে তাহলে তার জীবনও হুমকির মুখে পড়তে পারে, তাই সে চুপ করে থাকাটাকেই শ্রেয় মনে করে। তো এরপরে দেখা যায় সিমরান মোহানের রেকর্ড করা ভয়েস আরুনকে শোনায়, আর সেই রেকর্ড করা ভয়েসে মোহান বলে যে তাকে এখনই চলে যেতে হবে। তখন ববি মিস্টার মোহানের লাশ নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিমরান আরুনকেও বিদায় জানায়। আরুন তো খুবই শক ছিল, সে তাই বাইরে বেরিয়ে এক অটো স্ট্যান্ডেই বসেছিল, কারণ সে বুঝতে পারছিল না সে কি করবে বা তার কি করা উচিত। তখন একজন মহিলা তার কাছে আসে একটা লটারির টিকিট সিলেক্ট করে দেওয়ার জন্য। আরুন সেই মহিলাকে বলে যদি পারেন তাহলে একটা অটো ডেকে দিন, আমার খুব উপকার হয়। তো সে ডেকে আনলে তো অটো ড্রাইভার আরুনকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাবে। তখন আরুন জানায় যে সে পুলিশ স্টেশনে যাবে, আর তখনই আরুন দেখে যে সেখানে ববি আছে। ববি এই থানারই সিনিয়র ইন্সপেক্টর। তো ববিকে দেখেই আরুন তার কথাই ঘুরিয়ে ফেলে। আরুন বলে যে রানীকে কেউ মার্ডার করেছে। পুলিশ অফিসার শ্রীনিবাস তখন জিজ্ঞেস করে যে এই রানীটা আবার কে। তখন আরুন জানায় তার বিড়ালের নাম, তাকে সে খুঁজে পাচ্ছে না, হয়তো কেউ তাকে মেরে ফেলেছে। তখন শ্রীনিবাস অনেক রেগে যায় আর
আর বলে যে এখানে এত কেস ঝুলে আছে আর আপনি বিড়াল হত্যার কেস করতে এসেছেন। শ্রীনিবাস আরুণকে তখন চলে যেতে বলে। সেই সময় ববি আরুণকে থামিয়ে দেয় আর বলে যে সে তার সাথে যাবে। আরুণ তখন একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে ববিকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর ববি সবকিছু চেক করতে লাগে যে আরুণ সত্যি দেখতে পায় কিনা, কিন্তু তার সামনেও খুবই ভালো অ্যাক্টিং করে আরুণ, তাই ববিও বুঝতে পারে না যে আরুণ আসলেই চোখে দেখতে পায়। এরপরে ববি সেখানে নিউজ পেপার পায়। এই দেখে ববি আরুণকে জিজ্ঞেস করে যে নিউজ পেপার দিয়ে তোমার কি কাজ? তখন আরুণ বলে এগুলো রানীর আবর্জনা পরিষ্কার করতে লাগে। তখনই আরুণ তার লেন্স দেখতে পায়। আরুণ অনেক সতর্কতার সাথে তার লেন্স লুকিয়ে ফেলে, আর সেই সময়ই স্কুল বাসের শব্দ শোনা যায়। এই শুনে আরুণ ববিকে বলে যে নিশ্চয়ই টিঙ্কু চলে এসেছে, আর টিঙ্কুই আমার রানীকে হত্যা করেছে আমি নিশ্চিত। ববি তো এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু সে সেখানে সন্দেহজনক কিছুই পায় না। এরপরেই আরুণের বিড়াল রানী সেখানে চলে আসে। তখন ববির যাতে সন্দেহ না হয় তাই সে ববিকে বলে, যাক, আপনার জন্যই হয়তো আমি আমার রানীকে খুঁজে পেয়েছি, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম ওই টিঙ্কু হয়তো আমার বিড়ালটাকে মেরেই ফেলেছে। এরপরে রাতের বেলা আরুণ পেড্রোর ক্যাফেতে যায় আর সেখানে গিয়েই পিয়ানো বাজাতে থাকে। তো সেই সময় দেখা যায় সেখানে সিমরানও এসেছিল। সিমরানকে দেখে আরুণ একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু তারপরও সে এটা কাউকেই বুঝতে দেয় না। সিমরান তখন বসে বসে আরুণের পিয়ানো বাজানো শুনছিল। তখন সোফি তার কাছে আসে। সিমরান সোফির কাছে আরুণের অনেক প্রশংসা করে। তখন সোফিও বলে যে হ্যাঁ, আরুণ খুব ভালো পিয়ানো বাজায়। তো সেই সময় সিমরান সোফিকে জিজ্ঞেস করে যে ও কি তোমার বয়ফ্রেন্ড? তখন সোফি বলে না না, ও আমার বয়ফ্রেন্ড না। সোফি না বললেও তাকে দেখে ভালো মতোই বোঝা যাচ্ছিল যে সে আরুণকে পছন্দ করে। তখন সিমরান সেখান থেকে বেরিয়ে গেলে আরুণও সেখান থেকে চলে যায়। আসলে সিমরান এখানে এই জন্যই এসেছিল যাতে সবাই এইটা বুঝতে পারে যে সে মোহানের জন্য অনেক বেশি চিন্তিত, আর কয়দিন ধরেই সে মোহানের খোঁজ পাচ্ছে না। যাই হোক, এরপর দেখা যায় সোফি আরুণকেই খুঁজতে থাকে, কিন্তু সিকিউরিটি গার্ডের কাছ থেকে জানতে পারে যে আরুণ একটু আগেই এখান থেকে চলে গেছে। এর পরের দিনই টিভিতে দেখানো হয় যে বিখ্যাত অভিনেতা মিস্টার মোহানের খুন হয়েছে, আর শহরের একটা জায়গায় তার গাড়িও পাওয়া গিয়েছে, আর গাড়ির মধ্যেই তার লাশ ছিল। তারা বলে যে মিস্টার মোহানের অ্যাক্টিং ক্যারিয়ার শেষ হওয়ার পরে তিনি রিয়েল এস্টেটের বিজনেস করতেন। টিভিতে আরো বলা হয় যে পুলিশ তার খুনের ব্যাপারে তদন্ত করছে, খুব শীঘ্রই হয়তো কোনো কিছু খুঁজে পাওয়া যাবে। তো সিমরান তখন মিডিয়াকে বলে যে এই মাসের 14 তারিখে তাদের ওয়েডিং অ্যানিভার্সারি ছিল। সেদিন 1 কোটি টাকা নিয়ে মিস্টার মোহান প্রপার্টি কিনতে গিয়েছিলেন, তবে তার সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু সে আর আসেনি। এইসব বলে সে একটু ইমোশনাল হওয়ার নাটক করে। তো এই খুনের ব্যাপারে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে টাকার জন্যই হয়তো মিস্টার মোহানের খুন করা হয়েছে। এরপরে পুলিশ স্টেশনে সিমরান আর পবিত্রা ছিল। তখন সেখানে আরুণকে নিয়ে আসা হয়, কারণ আরুণ শেষবারের মতো মিস্টার মোহানকে দেখেছিল। তখন আরুণ তাদের সবাইকে বলে যে সেদিন প্রাইভেট কনসার্টের জন্য মিস্টার মোহান তাকে ডেকেছিলেন, আর সেই দিন সে 5 মিনিটের জন্য এসে আবারও বাড়ি থেকে বেরিয়ে যান। তখনই আরুণ তাদেরকে বলে যে এই পুলিশ অফিসার ববি আর সিমরানই মিস্টার মোহানকে খুন করেছে। আমি সবকিছু দেখতে পাই, আমার কথা বিশ্বাস করুন। কিন্তু এগুলো সে তার কল্পনায় বলে, সে সত্যি সত্যি এসবের কিছুই বলে না, কারণ সে বুঝতে পারে সত্যি বললে তার জীবন হুমকির মুখে পড়বে। যাই হোক, এরপরে তার দেওয়া সাক্ষ্যে সই করে সে, আর সেখান থেকে চলে আসে। পরের দিন মিস্টার মোহানের ফিউনারেল হয়। আরুণ তখন পিয়ানো বাজিয়ে মিস্টার মোহানকে শেষ বিদায় জানায়। সেখানে মিস্টার মোহানের মেয়ে পবিত্রাও ছিল। এরপরে সিমরান স্টেজে ওঠে আর আরুণকে ধন্যবাদ দেয়। তখন সিমরান বলে যে মোহানকে ছাড়া আমার জীবন অন্ধকার। সেদিন সারপ্রাইজ দেওয়ার জন্য মোহান আরুণকে ডেকেছিল, আর তারপরে সে বেরিয়ে গিয়েছিল, সে আর কখনোই ফিরে আসেনি। এরপরে সবাই সিমরান আর পবিত্রাকে সান্ত্বনা দেয়। তখন এক বৃদ্ধ মহিলা পুলিশ অফিসার শ্রীনিবাসনকে বলে যে সিমরান মিথ্যা কথা বলছে, আর এই মহিলাটি হলো সেই মহিলা যে সিমরানের প্রতিবেশী। আর সেদিন যখন আরুণ এসেছিল তখন সেই দরজা খুলে দেখছিল ব্যাপারটা। তাই সে বলতে থাকে সেদিন ফ্ল্যাটে অন্য কেউ এসেছিল, সে দেখতে অনেক উঁচু আর লম্বা ছিল, আর মুখে খোঁচা খোঁচা দাড়িও ছিল। সে আসার পর মোহান এসেছিল, আর সবশেষে এসেছিল এই পিয়ানো বাদক।
শ্রীনিবাস তখন সেই মহিলার নাম জিজ্ঞেস করে আর বলে যে আপনি কোথায় থাকেন আর কিভাবে দেখলেন এসব। তখন সেই মহিলা জানায় যে তার নাম মিসেস ডিসুজা, সে মোহানের সামনের ফ্ল্যাটেই থাকে। তো মিসেস ডিসুজা তখন শ্রীনিবাসকে এই ব্যাপারে সিমরানের সাথে কথা বলতে বলে। শ্রীনিবাস তখন সিমরানকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তো সিমরান বলে যে গত সপ্তাহে খাবার ডেলিভারি করতে একজন লোক এসেছিল। মিসেস ডিসুজা হয়তো তার কথাই বলছে, আর দেখুন তার তো বয়স হয়েছে, তাই তার কথা এত মাথায় নিবেন না। এরপরে পুলিশ অফিসার তার কথা মেনে নেয়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা পুলিশ অফিসার ববির বাসা দেখতে পাই। দেখা যায় সেখানে শ্রীনিবাস এসেছে আর সে ববির সাথে বসেই খাবার খাচ্ছিল। তখন ববির বউ বলে যে এই মিস্টার মোহানের খুনিকে ধরতে পারলে তোমার প্রমোশন হয়ে যাবে। এই শুনে তো শ্রীনিবাস বলে যে স্যার তো খুনিকে অনেক তাড়াতাড়ি ধরে ফেলবে। তখন ববি একটু ঘাবড়ে যায়, কারণ খুনটা তো সে আর সিমরানই করেছে। এরপরে ববির স্ত্রী বলে যে সিমরান ওই বুড়ো মোহনকে তো টাকার জন্যই বিয়ে করেছে, নিশ্চয়ই ওর সাথে অন্য কারোর সম্পর্ক আছে। তখন শ্রীনিবাস বলে যে মিসেস ডিসুজাও ওই একই কথা বলছিল, সে মোহানের বাড়িতে অন্য কাউকে যেতে দেখেছে। তখন ববি বলে যে আমি ওর সাথে দেখা করব। এই বলে সে বাথরুমে চলে যায়। এরপর দেখা যায় আরুণ মোহানের বাড়িতে যেতে লাগে, কারণ মোহানের মেয়ে পবিত্রা তার কাছে পিয়ানো বাজানো শিখতে চেয়েছে। এরপরে সিমরান পবিত্রাকে বলে যে তার মাথা ব্যথা করছে, তাই সে কি একটু ফার্মেসি থেকে একটা মাথা ব্যথার বাম নিয়ে আসবে। এই কথা শুনে পবিত্রা তখন ফার্মাসিতে যায়। এদিকে সিমরান চলে আসে মিসেস ডিসুজার বাড়িতে। সে মিসেস ডিসুজাকেও একই কথা বলে যে তার প্রচুর মাথা ব্যথা করছে, তাই তার কাছে কি মাথা ব্যথার বাম হবে। এইসব বলতে বলতে সিমরান ইচ্ছা করেই মিসেস ডিসুজাকে বারান্দায় ডেকে নিয়ে আসে, আর এই বারান্দা থেকেই সে মিসেস ডিসুজাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই দৃশ্য আবারও আরুণ দেখে ফেলে, কিন্তু সিমরান যাতে বুঝতে না পারে তাই আরুণ নিজেকে সামলে নেয় আর দ্রুত তার বাড়ি চলে আসে। আর ওদিকে পুলিশরা এসে মিসেস ডিসুজার লাশ নিয়ে যায়। এদিকে আরুণকে দেখা যায় সে বাড়িতে এসে কফি বানাচ্ছিল। তখনই টিঙ্কু আরুণের জানালা দিয়ে তার ভিডিও করতে থাকে। সেখানে দেখা যাচ্ছিল যে আরুণ আসলে অন্ধ নয়, সে ঠিকই চোখে দেখতে পায়। এরপরে আরুণের বাড়িতে সিমরান আসে। সিমরান আরুণকে প্রসাদ খেতে দেয়, আরুণও সেটা চুপচাপ খেয়ে নেয়। এরপরে আরুণ সিমরানের জন্য কফি বানিয়ে দেয়। সিমরান এদিকে চেক করছিল যে আরুণ আসলেই অন্ধ কিনা, তাই সে ভূতের মুখোশ পরে হঠাৎ করেই আরুণের কাছে আসে তাকে ভয় দেখানোর জন্য। আরুণ ভয় পেয়ে গেলেও সে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু যখন আরুণ কফি নিয়ে আসে সিমরান তখন আরুণের কফিতে কিছু লিকুইড মিশিয়ে দেয়, আর আরুণ তো সেটা দেখেই ফেলে। তো সিমরান তাকে এরপর কফি খেতে বলে, কিন্তু আরুণ বুদ্ধি করে তা ফেলে দেয়। তখনই সিমরান তার ব্যাগ থেকে বন্দুক বের করে, আর এতে আরুণ ভয় পেয়ে যায়। তাই সে আর স্বাভাবিক থাকতে পারে না। সে সিমরানকে বলে সে যেন তাকে ক্ষমা করে দেয়। সিমরান তাকে বলে যে তুমি একের পর এক আমার 2টা খুন দেখেছো। তখন আরুণ বলে আমাকে মেরো না প্লিজ, আমি কাউকে কিছুই বলবো না। তখন সিমরান তাকে বলে যে এই বন্দুকটি আসলে নকল। এরপরে আরুণের মাথা ঘুরতে থাকে। আসলে সিমরানের দেওয়া প্রসাদে ঘুমের ওষুধ মেশানো ছিল, তাই আরুণ মাথা ঘুরেই পড়ে যায়। এরপরে সোফি আরুণের সাথে দেখা করতে আসে। তখন টিঙ্কু তাকে বলে যে আমার কাছে একটি ভিডিও আছে, আমাকে 100 টাকা দাও, তাহলে আমি তোমাকে সেটা দেখাবো। তো সোফি বাচ্চাটার কথায় তেমন গুরুত্ব দেয় না, কিন্তু টিঙ্কু জোর করেই ভিডিওটা দেখায়। আর সেখানে সোফি দেখে যে আরুণ তো আসলে চোখে দেখতে পায়। এই দেখে সোফি খুবই রেগে যায়, তাই সে দ্রুত আরুণের বাড়ির দরজায় নক করে। তখন সিমরান অনেক অপ্রস্তুত অবস্থায় দরজা খোলে। তাকে দেখে মনে হয় যে সে আরুণের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিল। সোফি তো ভেতরে এসে দেখতে পায় যে আরুণ বিছানায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, আর তার পাশে মদের বোতলও রাখা ছিল। সিমরান তখন সোফিকে বলতে থাকে যে মোহান চলে যাওয়ার পর আমি অনেক একা হয়ে গিয়েছিলাম, তাই আরুণ আমাকে সান্ত্বনা দিচ্ছিল, এছাড়া আর বেশি কিছু না। তখন সোফি সিমরানকে বলে যে আরুণ অন্ধ নয়, সে সব দেখতে পায়। তখন সিমরান বলে না না, এটা হতে পারে না। তখন সোফি তাকে নিচের বাচ্চাটির ফোনের ভিডিও দেখতে বলে। এই বলে সোফি সেখান থেকে চলে যায়। এরপরে আরুণের ঘুম ভাঙলে সে তার চোখে কিছুই দেখতে পায় না। সে চোখে অনেক পানি দেয়, কিন্তু তাও সে কিছুই দেখতে পাচ্ছিল না। সে অনেক ভয় পেয়ে যায়। তখন সেই সময় সিমরান তাকে বলে যে তুমি এখন আর কিছুই করতে পারবে না, না তুমি চোখে দেখতে পারবে আর না তোমার গার্লফ্রেন্ডও তোমাকে আর বিশ্বাস করবে। এই বলে সিমরান সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় সে টিঙ্কুর ফোনের ভিডিওটিও ডিলিট করে দেয়। এরপরে আরুণ খুবই অসহায় হয়ে পড়ে। আসলে সিমরান এমন কিছু একটা করেছিল যার জন্য আরুণ একদমই চোখে দেখতে পাচ্ছিল না। তাই সে সোফিকে ফোন করে আর তার কাছে সাহায্য চায়, কিন্তু সোফিও তার কোনো কথা বিশ্বাস করে না।
আরুণ তখন তাকে সত্যি কথা বলে, কিন্তু সোফি তাও বিশ্বাস করে না আর তার ফোনটাই রেখে দেয়। এরপরে সিমরান ববির সাথে দেখা করে। সিমরান ববিকে জানায় যে সে আরুণকে একেবারের জন্য অন্ধ করে দিয়েছে। ববি তখন তাকে বলে, তোমার আরুণকে একেবারে মেরে ফেলা উচিত ছিল। সিমরান বলতে থাকে যে সব কাজ কি আমি একাই করব নাকি? আর আমাকে কি সিরিয়াল কিলার পেয়েছো যে একের পর এক আমি মানুষ খুন করে যাব? আর পারবো না, তোমারও তো কিছু করা উচিত, তাই না? এদিকে আরুণকে দেখানো হয় সে তার ব্যাগ দ্রুত গুছিয়ে নেয় আর সেখান থেকে পালানোর প্রস্তুতি নেয়। তখনই ববি আরুণের গলায় গামছা পেঁচিয়ে আরুণকে মারতে লাগে। সে সময় আরুণ কোনোভাবে তার প্রাণটা বাঁচায় আর সেখান থেকে পালাতে লাগে। আরুণ চোখে দেখতে না পেলেও তার এলাকা সম্পর্কে ভালো ধারণা আছে, তাই সেই অনুযায়ী সে পালানোর চেষ্টা করে। কিন্তু ববি আবারও আরুণের উপর হামলা করে। তখন আরুণ বুদ্ধি করে ববিকে সেই ড্রেনের গর্তের মধ্যে ফেলে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দিন আরুণ ট্রেন স্টেশনে আসে। সে এই শহর ছেড়ে পালিয়ে যেতে চায়। তখনই পবিত্রা আরুণকে দেখতে পায় আর সে আরুণের কাছে আসে আর তার সাথে কথা বলে। তখন পবিত্রা বলে যে আমার বাবার খুনটা আমি মেনে নিতে পারছি না, নিশ্চয়ই এই খুনের সাথে আমাদের কোনো কাছের লোকই জড়িয়ে আছে। তখন আরুণ তাকে সত্যিটা বলেই দিতে যাচ্ছিল, কিন্তু তখনই সিমরান সেখানে এসে যায়। তাই আরুণ পবিত্রাকে আর কিছুই বলে না, শুধু বলে এইসব নিয়ে চিন্তা না করে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দাও। তো এরপর সিমরান আরুণকে ট্রেনের দিকে এগিয়ে দেয়। আরুণ তখন তাকে বলে যে কেউ গতকাল তার উপর হামলা করেছে। তখন সিমরান তাকে জানায় যে আমি কিন্তু এমনটা করিনি, আর তুমি এখান থেকে চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। সিমরান আরো বলে যে পবিত্রার সন্দেহ হওয়া দেখে মনে হয় আমাকে আরো একটা খুন করতে হবে। এরপরে আরুণ ট্রেনে উঠে যায়। তখন সে তার সিটে বসে, কিন্তু পবিত্রাকে নিয়ে তার অনেক চিন্তা হচ্ছিল। সে মনে করে যে সিমরান হয়তো পবিত্রাকে মেরেই ফেলবে, তাই সে আর এই শহর ছেড়ে যেতে পারে না। সে দ্রুত ট্রেন থেকে নেমে যায় আর আবারও তার শহরে ফিরে আসে। কিন্তু তখনই একটি টেম্পুর সাথে তার ধাক্কা লাগে আর সে সেন্সলেস হয়ে যায়। এরপরে দেখা যায় আরুণের জ্ঞান ফেরে একটি ক্লিনিকে। তখন আরুণ জিজ্ঞেস করে আমি কোথায়? তো সেখানকার ডাক্তার বলে যে আমি ডাক্তার স্বামী, আর তুমি এখন হাসপাতালে আছো, আর এখানে সারোজা আর ড্রাইভার মুরলি তোমাকে নিয়ে এসেছে। তখন ডাক্তার আরুণের চোখ চেক করে আর দেখতে পায় যে আরুণের চোখ সম্প্রতি নষ্ট হয়েছে। আরুণ তখন কমিশনারের সাথে দেখা করতে চায়। তো ডাক্তার স্বামী বলে আমি তোমাকে কমিশনারের সাথে দেখা করার ব্যবস্থা করে দেব। এরপরে ডাক্তার স্বামী সরোজা আর মুরলি বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। ডাক্তার স্বামী মুরলিকে বলে যে এর একটা কিডনি নিলে হবে না, এর দুটো কিডনি নিয়ে নিতে হবে, আর এরপর রেল লাইনের উপর ফেলে দিয়ে আসতে হবে। এর দুটো কিডনি নিলে আমরা ভালো দাম পাবো। তারা তখন আরুণকে সাহায্য না করে আরুণের কিডনি নেওয়ার প্ল্যান করে। এরপরে রাতের বেলায় ডাক্তার স্বামী আরুণকে অপারেশন থিয়েটারে নিয়ে আসে। তারা আরুণকে বলে যে তোমার কিছু চেক আপ করা হবে। কিন্তু ফোনে ডাক্তারের একটা কথা শুনে আরুণ ভালো মতোই বুঝে যায় যে তারা তার কিডনি নেওয়ার জন্য অপারেশন করতে চাইছে। তখন আরুণ তাদের কাছে অনেক রিকোয়েস্ট করে যে আমাকে ছেড়ে দাও, কিন্তু মুরলি আর সারোজা আরুণকে শক্ত করে ধরেছিল। এরপরে আরুণ সারোজাকে বলে যে আমি তোমাকে 1 কোটি টাকা দিব, আমাকে বিশ্বাস করো, তোমার হাতে শিবের ট্যাটুর দিব্যি কেটে বলছি। কিন্তু ততক্ষণে ডাক্তার আরুণকে অজ্ঞান করার ইনজেকশন দিয়ে দেয়, আর আরুণের পেটে ছুরি মারার সময় সারোজা বাধা দেয়। সে বলে যে আরুণ কিভাবে জানলো যে আমার হাতে শিবের ট্যাটু আছে। এর পরের দিন আরুণ ঘুম থেকে উঠলে ডাক্তার তাকে বলে যে আমরা তোমার কিডনি নেইনি। তখন সারোজা তাকে জিজ্ঞেস করে যে আপনি কিভাবে জানলেন যে আমার হাতে শিবের ট্যাটু আছে? তখন আরুণ বলে যে আমি আগে দেখতে পেতাম, আর তখনই আমি আপনার হাতের ট্যাটু দেখে নিয়েছিলাম, আর আপনার কথা শুনেই বুঝতে পেরেছি আপনি সেই মহিলা যার কাছ থেকে আমি আগে লটারি টিকিট কিনেছিলাম। তো আরুণ এখন সারোজাকে বলে এখন কিন্তু আমি আপনার সবচেয়ে বড় লটারির টিকিট, আমার কথা মতো চললে আপনারা 1 কোটি টাকা পাবেন। তখন সারোজা আরুণের কথা মতো কাজ করতে রাজি হয়ে যায়। এদিকে ববি সিমরানের সাথে দেখা করতে আসে। তখন সিমরান ববিকে বলে যে পবিত্রা বেঙ্গালুরু থেকে শেট্টিকে ডাকছে, শেট্টি এখানে আসলে আমরা কিন্তু ফেসে যাব। তখন ববি সিমরানকে বলে যে পবিত্রাকে মেরে ফেলো। এই শুনে সিমরান বলে প্রথমে মোহানকে মারলাম, আর এখন যদি তার মেয়েকে মারি তাহলে তো সবাই আমাকেই সন্দেহ করবে। তখন ববি বলে যে পবিত্রার হাতের লেখা নকল করে একটি আত্মহননের চিঠি লিখতে, আর বাকিটা সে সামলে নিবে। এরপরে সিমরান পবিত্রাকে মারতেই যাচ্ছিল, তখনই তাদের বাড়িতে আরুণ চলে আসে।
সিমরান আরুনকে দেখে খুবই বিরক্ত হয়ে যায়। সে ভাবে যে আরুনকে আসলে সেদিনই মারা উচিত ছিল। সিমরান তখন ববিকে ফোন করে আর জানায় যে আরুন এসেছে। তখন ববি আরুনকে একটি জায়গায় আনতে বলে। এরপরে সিমরান আরুনকে নিয়ে গাড়িতে করে ববির বলা সেই জায়গায় উপস্থিত হয়, কিন্তু সেখানে আগে থেকেই সারোজা আর মুরলি ছিল। তখন আরুন সিমরানকে অজ্ঞান করে ফেলে। এরপর সারোজা আর মুরলির সাহায্যে সিমরানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় তারা ববির বউকে ফোন করে আর তাকে সবকিছু বলে দেয় যে বিখ্যাত অভিনেতা মিস্টার মোহন বাবুর বউ সিমরানের সাথে আপনার স্বামীর অবৈধ সম্পর্ক আছে, এমনকি মোহনকে সিমরান আর আপনার স্বামী দুজনে মিলেই মেরেছে। আপনি যদি চান যে এই কথা বাইরে না আসুক, তাহলে কাল সকাল 9টায় 1 কোটি টাকা নিয়ে আমার দেওয়া ঠিকানাতে চলে আসবেন। না হলে আমার কাছে এমন এমন প্রমাণ আছে যা মিডিয়াতে আসলে আপনার স্বামীই কিন্তু ফেসে যাবে। এরপরে ববির স্ত্রী ববিকে এই নিয়ে চার্জ করে। তখন ববি স্বীকার করে যে তার ভুল হয়ে গেছে। এদিকে পুলিশরা সিমরানের গাড়ি পায় আর সিমরানকে না পেয়ে তারা ভাবে যে সিমরান হয়তো নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। আর এই কথা আরুনরা সিমরানকেও শোনায়। তখন সিমরান তাদেরকে বলে, তোমরা কিন্তু ঠিক করছো না। এই কাজের জন্য আমি আর ববি তোমাদের সবাইকে মেরে ফেলবো। যেভাবে মোহন আর মিসেস ডিসুজাকে মেরেছি, ঠিক সেভাবেই আমরা তোমাদেরকেও মারবো। তখন এই কথা আরুন রেকর্ড করে নেয় আর তারা সিমরানকে বেঁধে রাখে। ডাক্তার স্বামী তখন সিমরানের ব্লাড স্যাম্পল নেয়। এর পরের দিন সারোজা ববির ওয়াইফকে ফোন করে আর ববিকে টাকা নিয়ে আসতে বলে এবং তাকে কোথায় আসতে হবে তার ঠিকানাও দিয়ে দেয়। এরপর আরুন সারোজা আর মুরলিকে বোঝায় যে আমাদের অনেক সাবধানে কাজ করতে হবে, না হলে ববি আমাদের ধরে ফেলবে। তখন সারোজা আর মুরলি মিলে আরুনকে বেঁধে ফেলে। তখন আরুন তাদের জিজ্ঞেস করে যে আপনারা আমাকে কেন বাঁধছেন। তখন সারোজা বলে যে আপনি অনেক চালাক, তাই টাকা না পাওয়া পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে। সেখানে সিমরানও বাধা ছিল। সে এসব শুনে হাসতে লাগে। সে বলে, যাদের তুমি সঙ্গ দিলে তারাই তো তোমাকে বেঁধে রাখছে। সিমরান আরো বলে যে ববি কিন্তু ওদের পেলে মেরেই ফেলবে। এরপর সে আরুনকে বলে যে আমাদের একে অপরকে সাহায্য করতে হবে, না হলে আমরাও বাঁচতে পারবো না। ববি আমাকেও মেরে ফেলবে। এরপরে সিমরান আরুনের কাছে এগিয়ে আসে। এদিকে সারোজা আর মুরলি ববিকে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ ডাকে। তখন ববিকে মুরলি উপরে টাকা নিয়ে আসতে বলে। ববি উপরে এসে মুরলিকে দেখে ফেলে। তখনই মুরলি টাকা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ববি মুরলির ঘাড়ে গুলি করে দেয়। ফলে মুরলি সেখানেই পড়ে যায়। তখন ববি এসে তাকে ধরে আর তাকে জিজ্ঞেস করে, প্রমাণ কোথায় বল। তখন মুরলি জানায়, প্রমাণ দিদির কাছে আছে আর আমার দিদি বেসমেন্টে আছে। ববি তখনই লিফটে করে নিচে যেতে লাগে। মুরলি সেই সুযোগে সারোজাকে ফোন করে আর বলে দেয় ববি লিফটে আছে। তো এই কথা শুনেই সারোজা তখনই বিল্ডিং এর মেইন সুইচ বন্ধ করে দেয়। আর আমরা এখানে বুঝতে পারি যে সারোজা আসলে বেসমেন্টে ছিল না, এটা মিথ্যা কথা ছিল। যাই হোক, তো দেখা যায় এর ফলে পুরো বিল্ডিং এর কারেন্ট অফ হয়ে যায় আর ববি লিফটের মধ্যেই ফেসে যায়। ববি লিফটের মধ্যে থেকে চিল্লাতে থাকে। এদিকে সিমরান আরুনের হাত খুলে দেয়। আরুন উঠে এদিকে ওদিক হাঁটাহাঁটি করে, কিন্তু সে তো চোখে কিছুই দেখতে পায় না। তখন সিমরান তাকে তার চোখ খুলে দিতে বলে। এরপরে আরুন সিমরানের চোখ খুলে দেয়। সিমরান তখন আরুনকে সামনের দরজার গ্লাস ভাঙতে বলে। আরুন তখন একটি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে দরজাটাই ভেঙে ফেলে। এদিকে সিমরান একটি ছুরির সাহায্যে নিজের হাত খুলতে লাগে। এরপরে আমরা দেখি যে সারোজা মুরলিকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল। গুলি লাগার কারণে মুরলির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো হাসপাতালের গেটে আসার পরই সারোজা দেখে যে মুরলি ততক্ষণে মারা গেছে। আর সে যখন ব্যাগের টাকা চেক করতে যায় তখন দেখে যে ব্যাগের উপরে সামান্য টাকা থাকলেও নিচে সব কাগজ দিয়ে ভরা। ওদিকে নিজের হাত খুলে সিমরান আরুনকে অনেক মারতে থাকে। মারতে মারতে সিমরান ডাক্তার স্বামীর আসার শব্দ শুনতে পায়, তাই সে বাইরে এসে ডাক্তারকেও মারতে লাগে। সিমরান স্বামীকে প্রায় মেরেই ফেলছিল। তখনই আরুন এসে সিমরানকে টেনে নিয়ে যায় আর ডাক্তার সিমরানকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে দেয়। এরপরে স্বামী আরুনকে নিয়ে শহরের বাইরে যেতে লাগে। তখন স্বামী আরুনকে বলে যে তুমি যেহেতু আমাকে বাঁচিয়েছ, তাই আমিও তোমাকে সাহায্য করব। আর সে তাকে এটা জানায় যে দুবাইয়ের বিখ্যাত ধনী আব্দুল খলিফ তার মেয়ের কিডনি প্রতিস্থাপন করাবে আর তার মেয়ের সাথে সিমরানের ব্লাড স্যাম্পল মিলে গেছে। আমরা যদি সিমরানের কিডনিটা তাকে দিয়ে দিই তাহলে আমরা 6 কোটি টাকা পাবো। তার থেকে 1 কোটি টাকা আমি তোমাকে দিয়ে দিব আর তুমি চাইলে তার চোখও তুমি লাগিয়ে নিতে পারো। এরপরই দৃশ্য কাট হয়। আমরা সোফিকে দেখতে পাই। সে বাইরের কান্ট্রিতে ছিল। তখনই সে দেখে যে একটি ক্যাফেতে আরুন পিয়ানো বাজাচ্ছে। এরপরে সোফি আরুনের কাছে গিয়ে বলে যে এখানে এসেও সবাইকে বোকা বানাচ্ছ।
তখন আরুণ সোফিকে বলতে লাগে যে সেদিন কি হয়েছিল। ডাক্তার স্বামী সিমরানকে বিক্রি করে দিতে চাইলে আরুণ এমনটা করতে তাকে বারণ করে। তখন ডাক্তার সিমরানকে ঘুমের ইনজেকশন দিতে যায়, তো সিমরান তখন উল্টো ডাক্তার স্বামীকেই মেরে ফেলে। এরপরে সিমরান গাড়িতে বসে। আরুণ তখনও বলছিল যে সিমরানকে ছেড়ে দিতে, কারণ আরুণ ভাবছিল যে সেখানে এখনো ডাক্তার আছে। তখন সিমরান আরুণকে গাড়ি থেকে নামতে বলে। আরুণও তার কথা মতো বাইরে গিয়ে দাঁড়ায়। তখনই সিমরান আরুণকে গাড়ি চাপা দিয়ে মারতেই যাবে, সেই সময়ই আমরা এই গল্পের প্রথম দৃশ্য দেখি, যেখানে খরগোশটিকে সেই লোক গুলি করছিল। তো গুলি ছোড়ার পর খরগোশ লাফ দিয়ে সিমরানের গাড়ির উপরে পড়ে, ফলে সিমরানের গাড়ি কন্ট্রোল হারায় এবং গাড়ি উল্টে সিমরান মারা যায়। এরপরে দৃশ্য আসে বর্তমানে। সোফি আরুণকে বলে, তাহলে তুমি সিমরানের চোখটাই লাগিয়ে নিতে পারতে। কিন্তু আরুণ তখন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে একটি ক্যান সে তার লাঠি দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। তো এর মানে আরুণ এখনো চোখে দেখতে পায়। আসলে মোহান তো আগেই বলেছিল সে আর সিমরান মারা যাওয়ার পর তাদের অর্গানগুলো পবিত্রদের সেই এনজিওতেই ডোনেট করে দিবে, আর সিমরানের মৃত্যুর পর সেটাই হয়তো হয়, আর এর সাহায্যেই হয়তো আরুণ তার দৃষ্টি ফিরে পায়। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তবে সবকিছু কি আসলেও এতটা সহজ? তাই যদি হয়ে থাকে তাহলে আরুণ কেন সোফিয়াকে মিথ্যা কথা বলল? শুধু কি সিম্প্যাথি পাওয়ার জন্য, নাকি সেদিন সে সত্যি সত্যি ডাক্তারের কথা মেনে নিয়েছিল? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। এরকমই আরো নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।